সর্বম একম ইদম শান্তম আদি মধ্যান্তবর্জিতম ভাবাভাব বিনির্মুক্তম ইতি জ্ঞাত্বা সুখী ভব। বলছেন সর্বম সবকিছু, ইদম ইদম সর্বম, এই যে জগৎ, এইখানে যা সবকিছু আছে, একম সব এক। শুধু তাই নয়, ইদম সর্বম এখানে যা কিছু আছে এই জগতে জীবনে, শান্তম সর্ব উপদ্রব রহিত, আদি মধ্যান্তবর্জিতম এর জন্মও নেই, স্থিতিও নেই, মৃত্যুও নেই, আদিও নেই, মধ্যও নেই, শেষ নেই। কিসের? সর্বম ইদম, এই সব। ভাবাভাব, তার অস্তিত্ব, ভাব এবং অভাব, তার বিলোপ কিছুই নেই। কিসের? এই জগতে ভাব পদার্থ অভাব পদার্থ কিছুই নেই। কি মানে? ইতি জ্ঞাত্বা, এটা বোঝো ভালো করে, এটা ধারণা করো, এটা বুঝতে পারো, এটাকে রিয়েলাইজ দিস, কি হবে? সুখী ভাব, আনন্দে জীবন যাপন করো। দিস ইজ দ্য ভার্স। নাও লেটস গো লিটল ডিপ ইনটু দিস। প্রথমেই প্রশ্ন উঠল, এটা কি করে বললেন? সর্বম ইদম একম। দেখুন, এক একটা করে ধরি আমরা। এই সব এক, একেবারে অসম্ভব কথা, পাগলামো। এই যে আমরা এতজন আছি, এক কোথায়? শত শত মানুষ আছে, হল আছে, বাইরে গাড়ি আছে, বাড়ি আছে, আকাশ আছে, গঙ্গা নদী আছে, এই সব বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের সামনে, ভিন্নতা বহুত্বের পূর্ণ, এক কি করে হলো? সর্বম ইদম একম বলছেন। আবার বলছেন আরো মারাত্মক, সর্বম ইদম শান্তম, উপদ্রব শূন্য, শান্ত। যেখানে মৃত্যু আছে, রোগ আছে, কোভিড আছে, গাজা আছে, ইউক্রেন আছে, যেখানে দারিদ্র আছে, পলিউশন আছে, হ্যাঁ, যেখানে পভার্টি আছে, যেখানে ইতিহাসের চক্রতে কত রক্তপাত আছে, আর কতই বা হবে ইন দ্য ফিউচার। ক্যান ইউ ইমাজিন? 21st century we are here. আজকে there are two big wars happening in this century. আমরা 21st century মানুষ নিজেকে মনে করি। কি মারকাট! ইদম শান্তম, উপদ্রব রহিত সবকিছু, কি করে সম্ভব? আর আদি মধ্য অন্তহীন এই ইদম সর্বম। আমাদের জন্ম হচ্ছে সবাই, আমরা সবাই জন্ম হয়েছে, আমরা আছি এখন, আদি আছে, আমাদের মধ্য আছে, আর আমরা জানি আমাদের সবাইকার মৃত্যু হবে, অন্তও আছে আমাদের। কি করে বলে দিল? আদি মধ্য অন্ত বর্জিতম ইদম সর্বম, এই সব আদি মধ্যান্তবর্জিতম ভাবাভাব বিনির্মুক্তম, ভাব এবং অভাবের পারে। ভাব অভাবের পারে মানে ভাব পদার্থ মানে এক্সিস্টিং। এখানে হচ্ছে the indication is towards বৈশেষিক ফিলসফি, ন্যায় বৈশেষিক দর্শনে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সপ্ত পদার্থ, যেমন দ্রব্য, গুণ, কর্ম, সমবায়, এইসব আছে, ডিফারেন্ট টাইপস অফ সাবস্টেন্স, কোয়ালিটি, অ্যাকশন, রিলেশন, এসব। এগুলো হচ্ছে দ্রব্য, এর একটা কোয়ালিটি আছে, কিছু অ্যাক্টিভিটি হচ্ছে, দিস ইজ দ্য ওয়ার্ল্ড। এগুলো ভাব পদার্থ বলে, এক্সিস্টিং। আবার কিছু আছে অভাব, মানে যেমন এই বইটা টেবিলের ওপরে আছে, এটা ভাব পদার্থ। এই যে বইটাকে সরিয়ে দিলাম, এখানে এই জায়গাতে এখন বইয়ের অভাব আছে। সো অ্যাবসেন্স অফ অ্যান এন্টিটি, এটাও এটা সূক্ষ্ম ব্যাপার, কিন্তু এটা ন্যায়তে আবার অ্যাবসেন্স, অভাবও চার রকমের তারা বলে, আর এই নিয়ে অনেক বিচার আছে, অনেক বিচার আছে। আমার মনে আছে আমি এশিয়াটিক সোসাইটিতে নব্বনায় পড়তে গেছিলাম, এখানেই থাকতাম, গোলপার্কে থাকতাম, আর ওখানে পড়তে যেতাম, পণ্ডিত ভিএন ঝার কাছে পড়তে যেতাম। দিনে 5 ঘন্টা করে আলোচনা হচ্ছে, 15 দিন ধরে চললো আলোচনা। কিসের ওপরে? কিছুই নয়, নাথিং। ডিসকাশন অ্যাবাউট হোয়াট? নাথিং। টপিকটা কি? নাথিং। অভাব, অভাব পদার্থ নিয়ে আলোচনা। প্রতিদিন পণ্ডিত মশাই আসতেন আর বোর্ডে লিখে দিতেন, ভূতলে ঘটো নাস্তি, there is no pot on the surface of the table. ঘটের ওপরে, টেবিল ধরে নিন, একটা ঘট নেই। এইটাকে আমরা কি করে বুঝবো? কি সূক্ষ্ম চুল ছেঁড়া বিচার, যে নেই মানে কি। আর যে ওই হলটার নাম বোধহয় এখন বিদ্যাসাগর হল, বড় হল যেটা বিদ্যাসাগর হল, সেই বিদ্যাসাগর হলে ক্লাস হতো আমাদের।
তো যে ওখানে কেয়ারটেকার, যিনি হল খুলে দিতেন, তারপরে লাইট টাইট চালাতেন, তো তিনি একদিন, সন্ন্যাসী একজনই আমি ছিলাম, অন্যরা সব গ্রাজুয়েট স্টুডেন্ট কিংবা রিসার্চার কিংবা সংস্কৃত পণ্ডিত, কেউ বিভিন্ন কলেজ থেকে এসছেন। আমাকে সেই ভদ্রলোক এসে জিজ্ঞেস করলেন যে ভূতলে ঘটনাস্তি, ঘট নেই মহারাজ, এই তো এখানে বাজারে পাওয়া যায় ঘট, দরকার আমি নিয়ে আসবো। ওর মনে লেগেছে প্রাণে যে ওরই তো হল, আর বারে বারে কমপ্লেন হচ্ছে যে ঘট নেই, এই নিয়ে এরা সারাদিন, সকালবেলা এসে আবার বলছে ঘটটা নেই। এই তো কলসি একটা কিনে নিয়ে আসি না। ভূতলে ঘট নাস্তি, অভাব পদার্থ কি, এই নিয়ে আলোচনা। কি সুন্দর আমি শুনেছিলাম এই স্টেজে, ইন দিস স্টেজ, স্বামী লোকেশ্বরানন্দজির শরীর যাওয়ার পরে এখানে এসেছিলেন খুব নামকরা দার্শনিক, আমেরিকান দার্শনিক লার্সন। উনি সাংখ্যর ফিলসফার ছিলেন, ইন্ডিয়ান ফিলসফির লোক ছিলেন, বিশেষ করে স্পেশালিস্ট ইন সাংখ্য। আর উনি মহারাজকে খুব ভালোবাসতেন, লোকেশ্বরানন্দজিকে। লোকেশ্বরানন্দজি চলে যাওয়ার পরে এই স্টেজে বসে উনি একটা কথা বলেছিলেন যে টুডে উই আর অ্যাকিউটলি কনসিয়াস অফ দি প্রেজেন্স অফ দি অ্যাবসেন্স অফ স্বামী লোকেশ্বরানন্দ। লোকেশ্বরানন্দ অভাবের ভাব আমরা এখানে অনুভব করছি এখানে। কি সুন্দরভাবে বলা হলো, অ্যাকিউটলি কনসিয়াস অফ দি প্রেজেন্স অফ দি অ্যাবসেন্স। তো এটা হচ্ছে অভাব। এখানে বলছে ভাবা ভাব বিনির্মুক্ত, এখানে ইতি জ্ঞাত্বা সুখী ভব, এ তো কোনো মানে হয় না, বললেই হলো। আরো যদি এভাবে দেখি আমরা, সর্বম ইদম একম, সর্বম একম বুঝতে পারি, ব্রহ্ম এক, একমেব দ্বিতীয়ম, এক সচ্চিদানন্দ আছে, হ্যাঁ মেনে নিতেও পারি। কিন্তু বলছেন ইদম একম, এইটাই এক, এইখানে সব এক, সেটা কি করে মানবো? সর্বম ইদম শান্তম, ব্রহ্ম শান্ত আমরা মেনে নিতে পারি, মান্ডুক্য উপনিষদে আছে শান্তম শিবম অদ্বৈতম চতুর্থম মন্যন্তে, স আত্মা সবিজ্ঞেয়, সেই আত্মা জাগ্রত স্বপ্ন সুষুপ্তির পারে সচ্চিদানন্দ পিওর কনসিয়াসনেস, সেটা শান্ত, সর্ব উপদ্রব সব দুঃখের পারে, দুঃখের পারে আমরা মেনে নিতে পারি। ইদম সর্বম ইদম শান্তম, এই জগৎ কোনো দুঃখ নেই এখানে, শান্তম কি করে মেনে নিতে পারি? আদি মধ্যান্ত, ব্রহ্মের জন্ম হয় না, ব্রহ্মের এখানে মানে মধ্য নেই, যে অস্তিত্ব একটা, তারপরে মরে যাবে, ব্রহ্ম মরে যাবে, এরকম নয়, সে আমরা মেনে নিতে পারি। ব্রহ্মের আদি মধ্য অন্ত নেই, কিন্তু আমাদের তো আছে। হাউ ক্যান বি সে আদি মধ্যান্তবর্জিতম ইদম সর্বম ইদম, এখানে সব, এখানে প্রত্যেকটা জিনিসের আদি আছে, মধ্য আছে, আর অন্ত আছে। রবি ঠাকুর ওনার কবিতায় বলছেন, ওর ইংলিশে ট্রান্সলেশন খুব সুন্দর, যে ওই যে একটা পাতা ঝরে পড়লো পুকুরে, পড়াতে যে ripples which are created on the lake, the ripples spread out into the far stars of the cosmos. এই যে ক্ষয় হচ্ছে, শেষ হচ্ছে জগতে সবকিছু, সব বিনাশশীল, একটা পাতা ঝরে পড়া and the death of stars in the cosmos, এই এক প্রসেস চলছে। কি করে বলছো আদি মধ্য অন্ত নেই? এইটাই আমরা বোঝার চেষ্টা করব আজকে। একটি অদ্ভুত সত্য, ট্রেমেন্ডাস ট্রুথ। ঈশা উপনিষদে আছে, ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ। মহাত্মা গান্ধী নাকি বলেছিলেন, if all of Hinduism were to disappear and if this one line of the Isha Upanishad remained, then all of Hinduism would remain. এটা হিন্দুইজম, সনাতন ধর্মের গূঢ়তম সত্য। এটা এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বরের দ্বারা ব্যাপ্ত করে দাও, ঈশাবাস্যম করে দেওয়া উচিত। সেখানে শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন, দুটো জিনিস করছেন, বেশ ইন্টারেস্টিং। ঈশা মানে ভগবানের দ্বারা, উনি সেটা বলছেন। ঈশা মানে ভগবানের দ্বারা, মানে পরমাত্মা না, পরমাত্মার দ্বারা। পরমাত্মার দ্বারা মানে নিজের আত্মা দ্বারা। তাহলে কিসের দ্বারা জগৎকে ব্যক্ত করবে? তোমার নিজের দ্বারা। মানে শঙ্করাচার্য এক লাইনের মধ্যে সোজা ভগবান থেকে তোমাকে জুড়ে দিলেন, বলে ভগবান দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ব্যক্ত করো, মানে নিজের দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ব্যক্ত করো। কিন্তু ব্যক্ত করো মানে কি করে? হাউ ডু আই ডু দ্যাট? আই এম জাস্ট হিয়ার। আমি কোথায় ব্যক্ত? এতে একটা চেয়ারে বসছি মানে সব, আমি তো আই এম ডিফারেন্ট ফ্রম এভরিবডি। আমি হলে আছি মানে আমি বাইরে নেই, বাইরে যদি আছি হলের মধ্যে নেই, আমি ব্যক্ত কি করে হলাম? সো দিস কোয়েশ্চেন, ঈশাবাস্যম ইদম সর্বম, শঙ্করাচার্য বলছেন ব্যক্ত কি করে করবে? যে ইউ হ্যাভ টু, এখানেই ঈশ্বর আছেন, পরমাত্মা আছেন, নিজের আত্মা আছেন, সত্য আছে। ইউ হ্যাভ টু
আনকভার ইট, ঢাকা আছে, আনকভার ইট। আনকভার কি করে করবে? ইউ হ্যাভ টু ডিসকভার ইট। এখানে অনুসন্ধান করে ইউ হ্যাভ টু ডিসকভার ইট। তো ঈশাবাস্যম ইদম সর্বম। স্বামী বিবেকানন্দ বলছেন যে হি হু রানস অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ার্ল্ড টু মেডিটেট অ্যান্ড ডাই ইন আ হিমালয়ান কেভ হ্যাজ মিসড দ্য ওয়ে। যে ভাবছে আমি, এটা আমি বলছি, এটা ইন্টারেস্টিং, আমি নিজে এটা পড়েছিলাম উত্তরকাশীতে। আমি পালিয়ে গেছিলাম, যে বাড়ির থেকে পালিয়ে আশ্রমে এসেছিলাম, আশ্রম থেকে পালিয়ে, মানে মহারাজদের পারমিশন নিয়েই গেছিলাম, পালিয়ে যাইনি ওভাবে, কিন্তু আমি চলে গেছিলাম আশ্রম থেকেও গিয়ে আমি পাহাড়ে গিয়ে বসবো, গুফাতে গিয়ে ধ্যান করবো, এই আমার ধারণা। গঙ্গোত্রীতে চলে গেছিলাম, তো চলে গিয়ে ধ্যান ট্যান করে বেশ ভালো লেগেছিল, খুব ভালো কেটেছিল আমার। কেটে তারপরে ফিরছি, আর আমি মনে মনে ঠিক করে নিচ্ছি প্রতি বছর তাহলে এবার এরকম করে আসবো, আমি হিমালয়তে গিয়ে থাকবো আমি। তো সেদিন দুপুরে ভিক্ষা করে আমরা ফিরেছি উত্তরকাশীতে, আমাদের যে আশ্রম কুটিয়াতে, সেখানে দুপুরে খেয়ে তারপরে বসেছি আশ্রমে। দুপুরবেলা স্বামীজির কমপ্লিট ওয়ার্কস থেকে পড়ছি, আমি ভাবছি প্রতি বছর আসবো হিমালয়তে এরম ভাবে আশ্রমের কাজকর্ম ছেড়ে। স্বামীজি পড়ছি, আমার এখনো পরিষ্কার মনে আছে, স্বামীজি লিখছেন, হি হু রানস অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ার্ল্ড টু মেডিটেট অ্যান্ড ডাই ইন আ হিমালয়ান কেভ হ্যাজ মিসড দ্য ওয়ে। যে ভাবছি আমি সব ছেড়ে দিয়ে পালিয়ে গিয়ে হিমালয়েতে ধ্যান করে শরীর ত্যাগ করে ব্রহ্মজ্ঞান লাভ করব, ভ্রান্ত, ভ্রান্ত। আমি তো উঠে বসলাম, ওরে বাবা। তারপরে আরো মারাত্মক বলছেন, হি হু প্লাঞ্জেস ইনটু দ্য ভ্যানিটিজ অফ লাইফ, ভ্যানিটিজ এন্ড লাক্সারিজ অফ লাইফ হ্যাজ মিসড দ্য ওয়ে। এই জগতের যে লাক্সারিজ, ভ্যানিটিজ, জগতের যে বিষয় বাসনা, এর পেছনে যে ছুটছে, হি হ্যাজ মিসড দ্য ওয়ে। হোয়াট ডাজ ইট মিন? ইফ ইউ রান অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ মিসড দ্য ওয়ে, ইফ ইউ প্লাঞ্জ ইনটু দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ মিসড দ্য ওয়ে। দুটো ছাড়া কি আছে? ইটস আ বাইনারি, এইটাই কিংবা আরেকটা। তারপরে উনি বলছেন, ওনার যে নির্যাস যেটা, what is the way? The way is to divinize life itself. It is to see God in everybody, in every work, in every action. তুমি ওরকম ঘুরিয়ে বাড়িও না বাবা, কোথাও একটা বসে পড়ো, চেয়ার আছে কোথাও দেখুন, কোথায় হাত তুলুন, কোথায় চেয়ার আছে দেখুন, দেখো দেখুন চেয়ার আছে, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। The way is to divinize life itself. It is to see Brahman in every action, in everybody that you meet. যার সঙ্গে আছো, যা কাজ করছো, তার মধ্যে সেই ব্রহ্মকে দেখা। কিন্তু কি করে? কি করে? How is it possible? ঠাকুরও বলছেন, চোখ বন্ধ করলে তিনি আছেন, চোখ খুললে তিনি নেই। একই রকম ভগবান। চোখ খুলে আমরা কি করে দেখবো এই জগতই ভগবান, এই জগতই ব্রহ্ম, এটাকে কি করে দেখবো? সর্বম ইদম একম, কি করে দেখবো আমরা? So today, what I will do here is, we will attempt it 3 times in 3 concentric circles. একটা প্রথমবার আমরা এটা বিচার করে দেখার চেষ্টা করব, সর্বমিদম, এই সব ব্রহ্ম একই, এইখানেই, এই যে আমাদের অনুভব হচ্ছে এখনই এইখানেই এই ব্রহ্ম। একবার চেষ্টা করব ইন আ ওয়াইডার ওয়ে, মানে একটা প্যানপটিক ভিশন অফ ইন্ডিয়ান ফিলসফি, সমগ্র ভারতীয় দর্শনের একটা সার্ভে করে যেন এটাকে আমরা ধরার চেষ্টা করব। ফার্স্ট স্টেপ। এবার আরেকটু সূক্ষ্মভাবে, আরেকটু ফোকাসড ভাবে আমরা দেখব শঙ্করাচার্যের একটি one of the teachings from অপরোক্ষ অনুভূতি, মোর ফোকাসড। এন্ড ফাইনালি আরো ফোকাসড ভাবে একটি বিচার করব আমরা, একটু অতি সূক্ষ্মটা আমি আগে কোথাও এক জায়গায় বলেছিলাম, অতি সূক্ষ্ম বিচার, বাট ভেরি ডাইরেক্ট পয়েন্টিং। তার থেকে আমরা বুঝতে পারবো, তারপরে শেষে আবার আমরা এই শ্লোকে ফিরে আসবো, দেখবো ইট মেক্স সেন্স, ঠিকই তো বলছে, এটা আমরা দেখব। তো ফার্স্ট, এই জগৎই ব্রহ্ম, চৈতন্য মাত্র, কি করে সম্ভব? তো আমি আমি এখন যেটা বলতে যাচ্ছি, এটা এখন ইদানিং যিনি আমাদের পুরীর শঙ্করাচার্য আছেন, তিনি তার একটা কথাই বলেছিলেন, এই এক সেন্টেন্সে তিনি বলেছিলেন, সেটাকে আমি একটু ভেঙে ব্যাখ্যা করছি। উনি বলছেন, এই জগৎটাকে নাও, প্রথম স্টেপ 1, ইন 7 steps we will see. স্টেপ 1, এই জগৎটাকে নাও, এই দেখো সামনে জগৎ আছে, আমি বসে আছি, পাশে লোকজন আছে, আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ফ্যামিলি, আমার কাজকর্ম আছে, এই বাইরে সমাজ আছে, আর এই প্রাকৃতিক জগৎ আছে, এই জগৎ, এটা কি?
হোয়াট ইজ দিস? সেকেন্ড স্টেপ, বিচার করলে দেখলে এই হচ্ছে পঞ্চভূত বিলাস। পাঁচটি ভূত, মানে সে আমাদের ভূত প্রেত নয়, আকাশ, বায়ু, অগ্নি, আপ, পৃথিবী। আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী। কিংবা আমরা যদি ওইরকম ভাবে যে প্রাচীন কসমোলজি তাকে ছাড়িয়ে মডার্ন সায়েন্সের দিকে আসি, ম্যাটার, এনার্জি, স্পেস, টাইম, জড়বাদী যেটা বলবে, দিস ইজ এন্টায়ারলি অল অফ রিয়ালিটি ইজ এনকম্পাসড বাই দিস। এর বাইরে তো কিছু নয়। পঞ্চভূত বিলাস। কিন্তু এই পঞ্চভূত বিলাস কি? when you inquire deeply into it, you will find this is called মায়া বিলাস। তো এই হচ্ছে মায়ার খেলা। মায়া বেসিক্যালি ইজ প্যারাডক্স, আননোয়েবিলিটি। একজন বলল আমাকে, মহারাজ আপনি যে বললেন জগৎ জগৎ পঞ্চভূত বিলাস, এটা মেনে নিতে পারি, মডার্ন সাইন্টিফিক দেখছি এতগুলো পিরিয়ডিক এলিমেন্টের আছে, পিরিয়ডিক টেবিলের এলিমেন্ট আছে, কিংবা ম্যাটার, এনার্জি, টাইম, স্পেস, কিন্তু সবকে নেক্সট স্টেপ যেটা করলেন সবই মায়া, এটা মেনে নেবো, এটা বললেই হলো? আমি ভাবছি যে যারা এখন কাটিং এজ ওয়ার্ক, দে আর ডুইং কাটিং এজ ওয়ার্ক ইন ভেরিয়াস ফিল্ডস, ইফ ইউ সি, ইফ ইউ লিসেন টু দেম, ওরা সব কিন্তু বলছে প্রত্যেকটা ফিল্ড, in every field, when you go to the depth, you're coming across paradoxes. We expect we will complete the field, সবটা জানা হয়ে যাবে ওই ফিল্ডের বিষয়, কিন্তু তা হচ্ছে না। ফর এক্সাম্পল, নিউ ইয়র্কে ম্যানহাটনে there is a very well known university college আছে called the New School. নিউ স্কুলটা খুব নিউ নয়, 1920s এ হয়েছিল, ম্যানহাটন নিউ স্কুল। তো সেখানে একটা সেমিনার হয়েছিল অন আননোয়েবিলিটি, যা জানা যায় না। ফিজিক্স থেকে জন ব্যারোজ, ইংল্যান্ডের খুব নামকরা ম্যাথমেটিক্যাল ফিজিসিস্ট, উনি এসেছিলেন, ওনার বই আছে ইম্পসিবিলিটি। বায়োলজির লোক এসেছিলেন, দর্শনের লোক যিনি আসতে পারেননি, রেবেকা গোল্ডস্টিন। তারপরে ইতিহাসের লোক এসেছিলেন, লিটারেচারের লোক এসেছিলেন। তো প্রত্যেকে বলল নিজের নিজের ফিল্ডে দ্যাট দের ইজ at a particular level everything becomes paradoxical. যিনি রেবেকা গোল্ডস্টিন, যার কথা বললাম, তিনি একটি বই লিখেছেন অন গোডেলস থিওরেমের উপরে, বাট ইন দ্য ইন্ট্রোডাকশন শি হ্যাজ সেড the three greatest discoveries of science in the 20th century: Heisenberg's uncertainty, Einstein's relativity, and Gödel's incompleteness theorem. আমার খালি মনে হলো এটা শুনে, এই শব্দগুলো শুনুন, relativity, uncertainty, incompleteness, this is literally Maya. মায়ার পরিভাষাতে এই শব্দ আছে, রিলেটিভিটি, আনসার্টেনটি এন্ড ইনকমপ্লিটনেস। এটা কেন ওয়াই ইজ দিস স্টার্টলিং? যারা সায়েন্সের ইতিহাস দে নো যে 19 শতাব্দী অবধি যারা সায়েন্টিস্ট, তারা ভাবছিল কি পাবো আগামী 20 বছর 50 বছরের মধ্যে? নট রিলেটিভিটি, the absolute truth, not uncertainty, certainty, not incompleteness, completeness. In fact, হিলবার্ট বলে একজন ছিলেন, খুব নামকরা ম্যাথমেটিশিয়ান, জার্মান, তিনি একটা প্রোগ্রামই করেছিলেন কমপ্লিটনেস অফ ম্যাথমেটিক্স, সেটা পুরো ভেঙে গেল গোডেল এসে যখন ইনকমপ্লিটনেস বার করলেন। সো সি, আমার শুধু এইটুকু বক্তব্য, এটা আমি কোনো দাবি করছি না, কিন্তু জাস্ট সি দ্য ফ্লেভার, স্বাদটা নিন, যে আমাদের আজকের যুগে দাঁড়িয়ে যে বিজ্ঞান, it is characterized by terms like paradox and impossibility and incompleteness and uncertainty. প্রত্যেকটা টেকনিক্যাল মানে আছে, আমি ওর মধ্যে যাচ্ছি না, আমি জানিও না অত গভীরে। তো মায়া বিলাস, দেশ, কাল, বস্তু, এগুলো সব মায়ার প্রকাশ, কার্যকারণ, স্পেস, টাইম এন্ড কজেশন, দেশ, কাল, নিমিত্ত, এসব হচ্ছে মায়ার প্রকাশ, মায়া বিলাস। কিন্তু মায়া তো চৈতন্যের শক্তি, ব্রহ্মের শক্তি। উপনিষদ বলছে তস্মাদ বা এতস্মাদ আত্মনঃ আকাশ সম্ভূত, আকাশাদ বায়ো, বায়োরগ্নি, অগ্নির আপ, অগ্নির আপ অভ্যাম পৃথিবী। হ্যাঁ, এই আত্মার থেকে, এই চৈতন্যের থেকেই মায়ার দ্বারা প্রকাশিত হলো কি এই আকাশ, বায়ু, অগ্নি ইত্যাদি। তাহলে মায়া বিলাস যাকে বলছি সেটা আসলে চিদ্বিলাস। চিদ্বিলাস,
চৈতন্যের বিলাস, চৈতন্যের খেলা এগুলো, চিদ বিলাস। কাশ্মীরি শৈভিজম এই কথা বলে, এটা সব শিবের খেলা। আমি এক জায়গায় বলেছি, আমাদের ওখানে আমেরিকাতে ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, ওনার নাম হচ্ছে অ্যালেন ওয়াটস। তো তাই তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দ্য বুক। দ্য বুক ছোট্ট বই, তাতে সাবটাইটেল হচ্ছে দ্য ট্যাবু এগেইনস্ট নোয়িং হু ইউ আর। দ্য বুক অদ্বৈত বেদান্তেরই বই, বুদ্ধিজম অদ্বৈত মিশিয়ে। তাতে একটা গল্প দিয়ে শুরু করছেন, যে যেন মনে হবে শিশুদের গল্প, কিন্তু গভীর তত্ত্ব সে গল্পতে। বলছেন ঈশ্বর তো ছিলেন চিরকাল, অনন্তকাল ধরে তিনি আছেন, কিন্তু অনন্তকাল থাকা মানে ভারী বোরিং ব্যাপার, কেউ নেই, অনন্তকাল ধরে বসে আছি। তো উনি ভাবলেন কি করা যায়, একটু খেলাধুলো করার কোনো সঙ্গী নেই আমার। তো উনি ভাবলেন কি করা যায়। এখন ঈশ্বর ভগবান খুব বুদ্ধিমান, তো ভগবান তখন ভাবলেন যে আচ্ছা আমি যদি নট গড, গড আমি, কিন্তু আমি যদি নট গড হই তাহলে দুজন থেকে হয়ে যাবে, গড অ্যান্ড নট গড। ভগবান আমি অভগবান, অনিশ্বর যদি হয়ে যায় তাহলে দুজন হয়ে যাবে, তাহলে আমরা খেলতে পারি। তাহলে তখন উনি গড আবার সাজলেন নট গড, এবার খুব ভালো হলো, দুজন পাওয়া গেল খেলার জন্য। কিন্তু ঈশ্বর যা কাজ করেন খুব ভালো করে কাজ করেন। যখন তিনি নট গড সাজলেন, উনি ভুলেই গেলেন যে উনি গড, ভুলে গিয়ে ভুলে গেছেন তিনি গড, নট গড সেজে বেড়াচ্ছেন, এখন খুঁজে বেড়াচ্ছেন গড কোথায়। আর এইটাই হচ্ছে এই জগৎ। গড আমার গল্প নয়, অ্যালান ওয়াটসের গল্প, ওই বইটাতে আছে, দ্য বুক। এটাকে বলে চিদ বিলাস, চৈতন্যের খেলা চলছে সবটাই। তো সেখানে একটা প্রশ্ন তোলা যেতে পারে যে চৈতন্য কি খেলা করে? কাশ্মীরি শৈভিজমে বলে চৈতন্যের স্পন্দন হয়, যে এই স্পন্দনের জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। কিন্তু চৈতন্যের কি স্পন্দন হয়? চৈতন্য কি খেলা করে? চৈতন্য কি পিং পং খেলে? আমরা নিজে অনুভব করে দেখুন, আমরা চেতন কি কিছু করছে, কোনো কাজ করছে, কিছু করছে? কাজ তো সব শরীরের লেভেলে হচ্ছে, কাজ তো সব মনের লেভেলে, শ্বাস প্রশ্বাসে, মনে, শরীরে হয়, প্রাণে হয়, ইন্দ্রিয়তে কাজ হচ্ছে, মনের মধ্যে, বুদ্ধির মধ্যে, সবগুলোতে কাজ হচ্ছে। চৈতন্য শুধু প্রকাশিত করে, চৈতন্য কিছু করে না। কনসিয়াসনেস ইজ নট অ্যান এজেন্ট ইন দ্যাট সেন্স। তাহলে আমরা চিদ বিলাস, চৈতন্য খেলছে, এটা পোয়েটিক্যালি বলতে পারি, কিন্তু দার্শনিক দিক থেকে স্ট্রিক্টলি ক্যান উই সে কনসিয়াসনেস ইজ প্লেইং? নো। দেন হোয়াট ইজ কনসিয়াসনেস ডুইং? কনসিয়াসনেস কি করে? চৈতন্য ইট অ্যাপিয়ার্স, চিদ বিবর্ত। যেমন মরুমরীচিকা, মরুভূমি জল নেই কিন্তু দেখাচ্ছে মরুমরীচিকার জল, সেই দড়িতে সাপ নেই কিন্তু দেখাচ্ছে সাপের মতন। সিনেমার পর্দায় কিছুই নেই, সাদা পর্দা, তার মধ্যে কত রকম রং বেরঙের সিনেমা দেখা যাচ্ছে। চিদ বিবর্ত, কনসিয়াসনেস ইজ অ্যাপিয়ারিং অ্যাজ অল অফ দিস। চৈতন্যের বিবর্ত, বিবর্ত মিন্স অ্যাপারেন্ট ট্রান্সফরমেশন, অ্যাজ ইফ কনসিয়াসনেস হ্যাজ বিকাম অল দিস। আচ্ছা, চিদ বিবর্ত আমরা কার কথা বলছি ভুলে যাবেন না, জগতের কথাই বলছি আমরা, এই জগৎ। চিদ বিবর্ত আমরা শেষে গিয়ে লাস্ট যখন থার্ড অ্যাটেম্প্ট করব, অ্যাকচুয়ালি উই উইল ট্রাই টু সি দিস। এটা আমরা দার্শনিক দিক থেকে দেখছি শুধু। চিদ বিবর্ত, চৈতন্যই এই রূপে দেখা দিচ্ছে। আচ্ছা, এই যেটা দেখা দিচ্ছে, এটা যদি চৈতন্য এই রূপে দেখা দিচ্ছে, এখানে চৈতন্য কোথায়? সিনেমাতে যখন দেখছি, স্ক্রিনে সিনেমা দেখছি, গাড়ি বাড়ি, যুদ্ধ হচ্ছে, কত কি হচ্ছে, যদি কেউ প্রশ্ন করে ওইখানে স্ক্রিনটা কোথায়? স্ক্রিনেতেই সিনেমা দেখা যাচ্ছে, কিন্তু স্ক্রিনটা কোথায়? স্ক্রিন তো পুরো ঢেকে গেছে সিনেমাতে। ওই এক সাধু গল্প বলেছিলেন যে একটি বাচ্চাকে সে বাবা বলেছেন সিনেমা দেখাবো তোকে, চল। সে গ্রাম থেকে গেছে, এখন কাউকে গ্রাম থেকে নিয়ে যেতে হবে না, বাচ্চা এখন বলবো দরকার নেই, আমি মোবাইলে দেখে নিয়েছি সিনেমা। কিন্তু তখনকার দিনে হয়তো বাচ্চাকে নিয়ে গেছে গ্রাম থেকে শহরে, সিনেমা হলে ঢুকিয়েছে, বলেছে যে সিনেমা, একটা সিনেমার পর্দা আছে, পর্দার ওপরে ছবি এবং আলো, এইসব শব্দ হবে, এটা সিনেমা। তো গেছে, সিনেমা আরম্ভ হয়ে গেছে, কিন্তু তখন প্রবেশ করেছে তারা। এটাই আমাদের মুশকিল, আমরা যখন জীবনে প্রবেশ করি তখন সিনেমা আরম্ভ হয়ে গেছে,
আদির থেকে দেখতে পারলে হতো, কিন্তু যখন ঢুকছি তখন বাবা মা জগৎ সব রেডি, নার্সারিতে ভর্তি হওয়ার লাইনও লেগে গেছে তখন। তো কাজেই হ্যাঁ হ্যাঁ এখন আমি শুনলাম ঘটনা, নার্সারির জন্য ইন্টারভিউ হয়। হ্যাঁ হয়। আপনারা বলছেন আপনি কি জানেন মহারাজ, আমরা তো ভুক্তভোগী। বাবা মাকে ইন্টারভিউ দিতে হয়। একটা অ্যাকচুয়াল ঘটনা শুনলাম যে বাচ্চাকে ডেকেছে, বাবা মার ইন্টারভিউ হলো, এবার বাচ্চার ইন্টারভিউ, প্রিন্সিপাল বসে আছেন, একজন টিচার বসে আছেন, সাইকোলজিস্ট, চাইল্ড সাইকোলজিস্ট বসে আছেন। তো চাইল্ড সাইকোলজিস্ট সে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছে বাচ্চা, ছোট্ট বাচ্চা, সে নার্সারিতে ভর্তি হবে। আচ্ছা বলছেন, আচ্ছা বলো তো যে কালো গরু সবুজ ঘাস খেয়ে সাদা দুধ দিল কি করে? বাচ্চাটা বলল, আমাকে জিজ্ঞেস করছো কেন, গরুকে জিজ্ঞেস করো। সো আই হোপ বাচ্চাকে অ্যাডমিশন দিয়েছে। তো সেই বাচ্চা গেছে সিনেমা হলে, এখন সে দেখছে সিনেমা। কিছুক্ষণ পরে তার মনে পড়লো বাবা যেটা বলেছিল, পর্দার ওপরে সব ছবি দেখাচ্ছে। তো সে বাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা এখানে পর্দা কোনটা? ধরুন মহাভারত হচ্ছে, কিছু হচ্ছে একটা। তো বাবা বলছেন ওই তো সামনে পর্দা। ও তাহলে ওই অর্জুন? না না না, অর্জুন নয়, ওই যে ওর পেছনে কৃষ্ণ। না না না, ওর পেছনে, ওর পেছনে ওই রথটা পর্দা, ওই এই ওর পেছনে, মানে যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্র আর এইসব হাতি ঘোড়া এই সবটা পর্দা। আচ্ছা না না না, ওগুলো মানে ওই সবটাই আর কি। ও তাহলে হাতি ঘোড়া রাজা সৈন্য অর্জুন কৃষ্ণ রথ এগুলো হচ্ছে পর্দা। না না না, ওটা বাদ দাও বাদ দাও, বাদ দিয়ে পর্দা। ও তার মানে পর্দা মানে কিছুই নয়, শূন্য। কি করে বোঝাবে কোনটা পর্দা? এই এখানে সর্বত্র ব্যাপ্ত আছে, কিন্তু সর্বত্র তো ছবি দিয়ে ঢাকা আছে, এখানে মানুষ দিয়ে ঢাকা আছে, টেবিল চেয়ার দিয়ে ঢাকা আছে, আকাশ পৃথিবী কুকুর বেড়াল দিয়ে ঢাকা আছে। কি করে বোঝাবে? উপনিষদ বলছে হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপিহিতম মুখম, একটা সোনার থালা দিয়ে সত্যের মুখ ঢাকা আছে। আজকে আমরা সোনার থালাটা একটু সরিয়ে উঁকি মারবো, আমরা এটা চেষ্টা করছি। চিদ বিবর্ত, তাহলে এখানে সর্বত্র ব্যাপ্ত সেই চৈতন্য। যদি চিদ বিবর্ত হয়, অ্যাপিয়ারেন্স অফ কনসিয়াসনেস, তাহলে ওয়ের ইজ দিস কনসিয়াসনেস? এই সর্বত্র ব্যাপ্ত চিন্ময়, চিন্ময়। এটা বৈষ্ণবরাও মানেন চিন্ময়। চিদ বিবর্ত স্টেপটা ওরা মানেন না। বৈষ্ণব বেদান্ততে চিদ বিবর্ত মানে চিন্ময়, চিন্ময় মানে চিন্ময়। এই সব কিছু চৈতন্যই, চৈতন্য জুড়ে আছে। ঠাকুর বলছেন আমি দেখলাম এক জুড়ে আছে চৈতন্য, এক জুড়ে, সব জুড়ে এক আর চৈতন্য চিন্ময়। এখানে যদি কেউ ভাবে এটা সব দার্শনিক কথা হচ্ছে, তো এগুলো তো শোনা কথা, আমরা দেখবো কি করে? দেখবো, আসছে, একটু পরে আসছে। চিন্ময়া। আচ্ছা চিন্ময় কেমন? সবকিছু জুড়ে এক, সর্বব্যাপী চৈতন্য। ব্যাপী দু রকমের হয়। একটা হচ্ছে এই হল আছে, এখানে ধূপ জ্বেলে দিলাম, সর্বত্র গন্ধময় হয়ে গেল। আলো জ্বেলে দিলাম, আলোময় হয়ে গেল। ওইভাবে কি যে একটা জগৎ আছে, সেটাকে ব্যপ্ত করে ছড়িয়ে আছে তার মধ্যে চৈতন্য, ওই রকম। দ্যাটস ওয়ান কেস। অর সেকেন্ড কেস, এই যে টেবিল, there is a podium, আর কাঠ। এখন যদি বলি কাঠময় টেবিল, এটা এমন নয় যে একটা টেবিল আছে আর কাঠটা তাকে ব্যপ্ত করে আছে, না, কাঠটাই আছে। কাঠ আর টেবিল একই জিনিস। এই কাঠেরই একটা নাম রূপ ব্যবহার হচ্ছে টেবিল, নেম ফর্ম অ্যান্ড ট্রানজাকশন, এই হচ্ছে টেবিল। বাট এটা আসলে কাঠ। আমরা যখন ছুঁই আমরা বলি না টাচ উড, হ্যাঁ, টাচ টেবিল বলি না, আমরা টাচ উড বলি। সো এই যেমন কাঠটাই টেবিল, চিন্ময় মানে চিন্মাত্র, চৈতন্যই জগৎ। চিন্ময় মানে চিন্মাত্র, কনসিয়াসনেস অ্যালোন ইজ দিস ইউনিভার্স। 7টা স্টেপ অতিক্রম করে এসছি আমরা। কি হলো ভুলে গেলাম, 7টা বলে দিচ্ছি। আমরা আরম্ভ করলাম এই জগৎকে নিয়ে, এটা ফিলোসফিক্যাল জার্নি। আমরা আরম্ভ করলাম এই জগৎকে নিয়ে। হ্যাঁ, জগৎ স্টেপ 1, পঞ্চভূত বিলাস স্টেপ 2, মায়া বিলাস স্টেপ 3। প্রত্যেকটাতে অনেক যুক্তিতর্ক আছে। তারপরে চতুর্থ স্টেপ 4 হচ্ছে চিদ্বিলাস। 5th স্টেপ হচ্ছে চিন্ময়া,
না, চিদ বিবর্ত, অ্যাপিয়ারেন্স অফ কনসিয়াসনেস। সিক্স স্টেপ হচ্ছে চিন্ময়, চৈতন্য ব্যাপ্ত। সেভেন্থ স্টেপ হচ্ছে চিন্মাত্র, কনসিয়াসনেস অনলি। জগৎ দিয়ে আরম্ভ করলাম, এই জগৎটাই ব্রহ্মই, কনসিয়াসনেস অনলি। এতে বলছে মুন্ডক উপনিষদে, কি সুন্দর কথা, ব্রহ্মৈবিদম অমৃতম পুরস্তাৎ। ব্রহ্ম কোথায়? হ্যাঁ, আমি শরীর নই, মন নই, চৈতন্য দ্রষ্টা। আমরা দৃশ্য বিবেক করে, পঞ্চকোষ বিবেক করে, অবস্থাত্রয় বিবেক করে আমি চৈতন্য, সবকিছু দ্রষ্টা, একটা সূক্ষ্ম অ্যাবস্ট্রাক্ট মনে হয়। বলছে উপনিষদ বলছে না না না, ব্রহ্মৈবিদম অমৃতম পুরস্তাৎ। এই ব্রহ্ম কোথায়? এই সামনে সামনে, এই ব্রহ্ম। ব্রহ্ম পশ্চাৎ, পেছনে পেছনে, তোমার পেছনে ব্রহ্ম, মহারাজ আছেন পেছনে, উনি ব্রহ্ম। ব্রহ্ম পশ্চাৎ, ব্রহ্ম দক্ষিণতশ্চ উত্তরেণ, দক্ষিণ দিকে উত্তর দিকে ব্রহ্ম। অধশ্চ ঊর্ধ্বম প্রসৃতম ব্রহ্মৈবেদম ইদম বিশ্বম বরিষ্ঠম। বলছেন ওপরে ব্রহ্ম, নিচে ব্রহ্ম, এখানে ব্রহ্ম, ওখানে ব্রহ্ম, পেছনে ব্রহ্ম, সামনে ব্রহ্ম। এই বিশ্ব, ইদম বিশ্বম ব্রহ্ম অমৃতম বরিষ্ঠম। মরণ নয়, মৃত্যুর পারে সেই ব্রহ্ম, সেই বরিষ্ঠম, ট্রান্সেন্ডেন্টাল, বিয়ন্ড টাইম স্পেস এন্ড কজেশন, সেটা এইটাই, which is called টাইম স্পেস এন্ড কজেশন। এই জগৎ এইখানে। স্বামী বিবেকানন্দ বলছেন, উই হিন্দুজ ওয়ার্শিপ আ ট্রান্সেন্ডেন্ট ইমানেন্ট গড। যে দেশকাল নিমিত্তর পারে এক সচ্চিদানন্দ ব্রহ্ম আছে, আর এই পরিদৃশ্যমান জগৎ সেই সচ্চিদানন্দ ব্রহ্মই। সিনেমার পারে এক পরিষ্কার নির্মল পর্দা আছে, আর সিনেমার যত রকম যুদ্ধ, দুঃখ, কষ্ট, বিলাস যা হচ্ছে সিনেমাতে, সেই স্ক্রিন। হোয়াট ইজ দ্যাট স্ক্রিন? ইট ইজ ইউ। তুমি সেই তত্ত্বমসি। ব্রহ্ম সামনে, ব্রহ্ম পেছনে, ব্রহ্ম ওপরে, ব্রহ্ম ডান দিকে বাদিকে। অধশ্চ ঊর্ধ্বম প্রসৃতম, ছড়িয়ে আছে আকাশে, ওপরে নিচে। সেই উপমাটা দিয়েই দিই, সময় আছে একটু হাতে, যেটা আমি আগেও বলেছি, এটা বোঝার জন্য। সমুদ্রের ঢেউর যে উপমাটা, খুব সুন্দর উপমা। সমুদ্রে একটা ঢেউ খেললো এই বে অফ বেঙ্গলে, ওখানে হলে প্যাসিফিক বলতাম কি আটলান্টিক, ডিপেন্ডিং অন উইচ কোস্ট আই এম ইন, কিন্তু এখানে বে অফ বেঙ্গলে একটা ঢেউ উঠলো। ঢেউটা শিশু ঢেউ, ছোট ঢেউ। তো সে এখন বড় হচ্ছে, অন্য অন্য ঢেউর সঙ্গে বন্ধুত্ব হলো, ঢেউর স্কুলে গেল, তারপরে সেখানে তার কিছু বন্ধু ঢেউ আছে, কিছু অন্য ঢেউগুলো তার হয়তো তার সঙ্গে ঝগড়া আছে, আবার কিছু কিছু বিরাট ঢেউ দেখছে, ভাবছে বাবা কত বড়, আমি কি কোনোদিন এরকম হতে পারবো। আবার কোনো একটা জলের বুদবুদকে দেখছে, দূর একদম অপদার্থ, একটা কিছুই নয়, আমি তো ওর থেকে কত বড়। এইসব ভাবে তার ঢেউর সংসার চলছে। চলতে চলতে আসছে, ওটা কি সামনে? ও তো সাগরদ্বীপ। সাগরদ্বীপ মানে ওটা কি হয়? ওখানে সব ঢেউগুলো গিয়ে মরে যায়, ঢেউগুলো গিয়ে ওখানে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে সব ঢেউ মরে যায়। হ্যাঁ, তাহলে আমি মরে যাবো? হ্যাঁ, আমরা সবাই যাচ্ছি ওই সাগরদ্বীপে গিয়ে ধাক্কা খাবো আমরা। তো সে তখন ঘাবড়ে গেল, আরে তাহলে কি হবে? তখন পাশে আরেকটি ওই বেদান্তের ঢেউ আসছে আর কি। সে বেদান্তের ঢেউ তাকে বলল যে দেখো, এখানে কিন্তু একটি ব্যাপার আছে, আমরা ঢেউ মরে যাব ঠিকই, কিন্তু আমাদের মধ্যে একটি সত্য আছে যেটা মরবে না, তার নাম হচ্ছে জল। আমরা জলেরই কার্য, জল আমাদের কারণ, কার্যটা মরে যায়। এই যেমন তোমার ঢেউ, যেটা কার্যটা উঠলো, এখন তুমি ঢেউটা বড় হচ্ছ, কিছুক্ষণ পরে গিয়ে ওখানে ধাক্কা লাগবে অন্য ঢেউর মতন, সেই ঢেউর যে নামরূপটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি তোমার কারণ, মানে মেটেরিয়াল সাবস্টেন্স, যেটার থেকে তুমি হয়েছো, সেটার নাম জল, সেটা কিন্তু মরবে না। আগে জল ছিল, এখন তাকে ঢেউ বলছো, পরে আবার ভেঙে গিয়ে সেটা ফেনা হয়ে যাবে, সাগর দ্বীপে ধাক্কা লেগে জল থাকবে, কিন্তু আগে জল, মাঝখানে জল, শেষে জল। তো তখন বললো, আচ্ছা দারুণ ব্যাপার তো, জলটা তো বেশ ভালো, ঢেউ হওয়ার থেকে জল হওয়া ভালো, তাহলে মরবো না আমি। শুধু তাই নয়, হ্যাঁ, জল সর্বত্র আছে, বড় ঢেউতেও জল, ছোট ঢেউতেও জল, আর সে একই জল। তো এখানে কোনো ঈর্ষার ব্যাপার নেই, কারোরকে ঘৃণা করার ব্যাপার নেই, কারোর সঙ্গে ঝগড়া নেই। আচ্ছা তাই নাকি? তাহলে জলটা কোথায় পাবো আমি?
ঢেউটাকে বলছে, দেখো তোমার মধ্যে গভীরে তুমি ধ্যান করে দেখো, তোমার একদম অন্তরে জল আছে। তো সে খুঁজে বাড়লো, দেখলো যে হ্যাঁ তাই তো আছে। শুধু অন্তরে নয়, ওপরে দেখো, তুমি তোমার ওপরটা জল, তোমার ডান দিকে জল, তোমার বাঁ দিকে জল, তোমার পেছনে জল, তোমার সামনে জল, তোমার তলায় জল। হ্যাঁ তা তো বটে। আর এই যে তুমি যে যা ইচ্ছা করছিলে, ওই যে বড় ঢেউ, সে জল। আর সে আলাদা জল নয়, তোমার আর তার মধ্যে কোনো বাউন্ডারি নেই। আমাদের একটা ঢেউ এখানে উঠছে, আরেকটা ঢেউ উঠছে, আমার মনে হচ্ছে একটা বাউন্ডারি, কিন্তু যদি জল দেখি, বাউন্ডারি কোথায়? কোথায় জল শেষ হচ্ছে আর অন্যটা আরম্ভ হচ্ছে? স্বামী ব্রহ্মানন্দ বলছেন, ক্যান ইউ শো মি দি ডিভাইডিং লাইন বিটুইন ব্রহ্মন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড? চৈতন্য আর জগতের মধ্যে তুমি ডিভিশনটা আমাকে দেখাতে পারো? সেটাই আমরা ব্যাখ্যা করছি। পুরো এই টক ইজ অ্যাবাউট দ্যাট। সর্বত্র সে এক জল, কারুর প্রতি ঈর্ষা করার দরকার নেই, কারুর প্রতি বিদ্বেষ করার দরকার নেই, পারবেও না বিদ্বেষ করতে। আর শুধু তাই নয়, এই সব জলটাই তুমি, সমুদ্রটাই তুমি। ঢেউর থেকে বড় হচ্ছে জল, সমুদ্রের থেকে বড় হচ্ছে জল। কেন? ঢেউটা জলের উপর নির্ভর করে, জল ঢেউর উপর নির্ভর করে না। এক সময় ঢেউটা থাকবে না, কিন্তু জল থেকে যাবে। সমুদ্রও জলের উপর নির্ভর করে, জল ছাড়া সমুদ্র হয় না, কিন্তু সমুদ্র ছাড়া জল হয়। এই গেলাসে বোতলে জল আছে, সমুদ্র থেকে আলাদা, বাষ্পতে জল আছে। সো ইউ আর দ্যাট ওয়ান ওয়াটার। তাহলে মৃত্যুর ভয় চলে গেল, কোনো ঈর্ষা নেই, কোনো বড় ছোট নেই, কারুর সঙ্গে দ্বন্দ্ব নেই। দিস আইডিয়া। এবার শঙ্করাচার্য, দিস ইজ আওয়ার সেকেন্ড অ্যাটেম্পট টু আন্ডারস্ট্যান্ড, যে আমরা করছি সেকেন্ড অ্যাটেম্পট। নাও ক্লোজার, আরো সূক্ষ্ম বিচার। শঙ্করাচার্য বলছেন, এর খুব সুন্দর বোঝা যাবে, কার্যে হি কারণম পশ্যেত ততো কার্যম বিসর্জয়েত কারণত্বম ততো গচ্ছেত অবশিষ্টম ভবেদ মুনিঃ। বলছেন কার্যের মধ্যে, উনি ঘটের উদাহরণ নিচ্ছেন, ঢেউর উদাহরণ নেওয়া যেতে পারে। কার্য হচ্ছে ঘট কিংবা ঢেউ, তার মধ্যে কারণটা দেখো কি দিয়ে তৈরি। এই টেবিলটা কাঠ দিয়ে তৈরি, ঢেউটা জল দিয়ে তৈরি, কলসিটা মাটি দিয়ে তৈরি। তুই তার মধ্যে আগে মাটিটা দেখো, কার্যর মধ্যে কারণটা দেখো। কোথায় দেখবে? ভালো করে নিরীক্ষণ করে দেখো। এই যে কলসিটা, তার মধ্যে মাটি, মৃত্তিকা কোথায় আছে? ওপরে আছে, তলায় আছে, সাইডে আছে, ভেতরে আছে, থ্রু অ্যান্ড থ্রু। ওর মধ্যে একটি জিনিসও নয় যেটা মাটি নয়। ঢেউর মধ্যে জল কোথায় আছে? সবটাই, ভেতরে, ওপরে, নিচে, চারিদিকে। এভরি বিট অফ ইট ইজ ওয়াটার। ইনফ্যাক্ট জল ছাড়া ঢেউতে কিছু নেই, মাটি ছাড়া ওই কলসিতে কিছু নেই, এই কাঠ ছাড়া এই টেবিলে কিচ্ছু নেই। কার্যে হি কারণম পশ্যেত। তাহলে সর্বত্র যদি এটা কাঠ কিংবা যে ঢেউতে শুধু জল, কলসিতে শুধু মাটি আছে, তাহলে তত কার্যম বিসর্জয়েত, কার্যকে ছেড়ে দাও। তাহলে বলছে কলসি বলে কোনো জিনিস নেই, মাটি আছে। দেখাচ্ছে কলসি, নাম রূপ ব্যবহার সব। এই টেবিল বলে দেখাচ্ছে, কিন্তু আছে মাটি, আছে কাঠ। লেট গো অফ দি এফেক্ট, লেট গো। কলসিটা মন থেকে সরিয়ে দাও। নাও ফোকাস অন দ্যাট, ওই মাটির উপরে ফোকাস করো। তারপরে কি হবে? কারণত্বম ততো গচ্ছেত। আচ্ছা, মাটির থেকে মাটির কলসি হয়েছে, কিন্তু কলসি বলে কোনো জিনিসই নেই, মাটিই তো আছে। তাহলে মাটির থেকে কিছু হয়েছে। আদার দেন দ্য ক্লে, ইজ দেয়ার এনিথিং এলস ইন দ্য পট? ক্লে ছাড়া কিছু হয়েছে? আগে ছিল মাটি, এখনো আছে মাটি, মানে কেন কলসি হয়েছে? কিন্তু কলসি কোনটা? আপনি যদি বলেন মাটিও আছে কলসিও আছে, দুটো শব্দ ব্যবহার করা হলো, দুটো জিনিস দেখান আমাকে। বলেন যে না কাঠও আছে টেবিলও আছে, কাঠ এই এটাকে দেখান। এবার আমাকে কাঠ দেখান আর টেবিল দেখান সেপারেটলি, দেখাতে পারবেন না। একমাত্র সেইটাই আছে। তাহলে কি রইল শেষ পর্যন্ত? কি দাঁড়ালো? মাটি রইল। মাটি নয়, এটা আমাদের কলসি, কাঠ, টেবিল, জল, ঢেউর কথা নয়, এটা হচ্ছে ব্রহ্ম আর জগতের কথা। অবশিষ্টম ভবেত মুনি, শঙ্করাচার্যের এখানে সুন্দর টাচ। শেষে কি রইল? তুমিই রইলে। শেষে ইউ আর লেফট। when you analyze, দেখবে এই জগৎ প্রথমে দেখবে, বিচার করে করে 7 steps you reduce it, কি রইল? চিন্মাত্র, কনসিয়াসনেস। তাহলে জগৎকে বাদ দিয়ে দাও। দেখছো জগৎ, যেমন দেখছি কলসি, মাটি কিন্তু, দেখছি সিনেমা, পর্দা কিন্তু, দেখছি টেবিল, কাঠ কিন্তু, দেখছি জগৎ
চৈতন্য কিন্তু অন হোয়াট অ্যানালিসিস? ওই যে 7 স্টেপ আমরা করলাম, কনসিয়াসনেস অনলি। এই কনসিয়াসনেস থেকে জগৎ হয়েছে, এই শব্দটা, এই ধারণাটাই ছেড়ে দাও। জগৎ হয়নি, কনসিয়াসনেসই আছে, দেখাচ্ছে এই রূপে। শেষে কি হলো? অবশিষ্টম ভবেত মুনি। আর সেই কনসিয়াসনেস তুমি, এটা এটা মেনে নিতে হবে না, ইটস আ ফ্যাক্ট। ইউ আর কনসিয়াস রাইট নাও। আমরা তো চৈতন্য, এখনই চৈতন্য, আমরা চেতন, এটা কে কে অস্বীকার করতে পারে? এখানে শঙ্করাচার্যের অপরোক্ষ অনুভূতির আরেকটি শ্লোক ধীরেশানন্দ মহারাজ এখানে উদ্ধৃত করেছেন, খুব সুন্দর শ্লোক। দেখুন, এবার শুনলে বুঝতে পারবেন। গৃহ্যমাণে ঘটে যদ্বদ মৃত্তিকায়াতি বৈবলাৎ వీక్షమాణే প্রপঞ্চোপি ব্রহ্মেবা ভাতি ভাসুরম। কি দারুণ একটা কথা! ঘট যদি আমরা ভালো করে দেখি, মাটি ছাড়া আর কিছু দেখবে না। জোর করে আপনাকে মাটিই দেখতে হবে। এটাকে দেখুন, টেবিলটা, হ্যাঁ দেখছি মহারাজ। টেবিল দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখছি মহারাজ। কাঠটাকে দেখুন, হ্যাঁ স্বাভাবিক, পরিষ্কার দেখতে পাচ্ছি। ঢেউটাকে দেখলে জল না দেখে থাকতে পারেন? না। টেবিলটা দেখলে কাঠ না দেখে থাকতে পারেন? না। মৃত্তিকা আয়াতি বৈ বলাৎ, জোর করে, irresistibly you have to see the clay out of which the pot is made if you are seeing the pot. ঠিক তেমনি వీక్ష్যমাণে প্রপঞ্চোপি, এই যে প্রপঞ্চ, এইটাকে ভালো করে যদি আমরা বীক্ষণ করি, এক্সামিন করি, ব্রহ্মেবা ভাতি ভাসুরম, ব্রহ্ম জলজল করে ওঠে, জলজল করে ওঠে, ব্রহ্ম জলজল করে ওঠে। এখানে, এইখানে, হিয়ার, সমাধি নয়, হিমালয়তে নয়, ব্রহ্মজ্ঞানের পরে নয়, এখনই, এইখানে। ব্রহ্মেবা ভাতি ভাসুরম, সূর্যের মতন জলজল করে এই পরিদৃশ্যমান জগৎ ব্রহ্মেবা। এখনো শেষ হয়নি, এখন আসল বিচারে ঢুকবো। এবার এই যা হয়ে গেছে এত অব্দি, we have tried twice. One says, এই 7টা স্টেপে আমরা দার্শনিক স্টেপ, জগৎ থেকে নিয়ে আমরা চিন্মাত্র, কনসিয়াসনেস অনলি, থিওরিটিক্যালি একটা দেখলাম। এবার আরেকটা আমরা দেখলাম শঙ্করাচার্য, যেটা কার্যকারণ অ্যানালিসিস করে কার্যকে বাদ দিয়ে কারণে পৌঁছলেন, কারণের কারণত্ব বিসর্জন করে রয়ে গেল শুধু চৈতন্য, দ্রষ্টা আমি রয়ে গেল, ব্যাস।